এই মুহূর্তের বড় খবর, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মুখ্যমন্ত্রীর মামলার শুনানি শুরু হলো সর্বোচ্চ আদালতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের সঙ্গে একেবারে সামনের সারিতে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন কোর্টরুমের ভেতরে হচ্ছেটা কি? ১ নম্বর কোর্টরুমে, যেখানে মহামান্য প্রধান বিচারপতির এবং সহ ৩ সুপ্রিম কোর্টের বিচারপতি তারা বসে রয়েছেন, সেখানে কোর্টরুমের ভেতরে কি হচ্ছে জানবো সরাসরি। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। অতনু, কি চলছে কোর্টের ভেতরে? দেখো, এই মুহূর্তে মামলার শুনানি শুরু হয়েছে। যে মামলার জন্য সকাল থেকে অপেক্ষা করেছিলেন সবাই, সেই মামলার শুনানি শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলি, এই ৩ জনের এজলাসে মামলা শুরু হয়েছে। দুটো মামলা, একটা জয় গোস্বামীর করা মামলা আর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। এসআইআর নিয়ে এই দুটো মামলা, যে দুটো মামলার শুনানি এই মুহূর্তে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে তিনি একদম সুপ্রিম কোর্টের সামনের রোতে চলে এসেছেন মামলার শুনানি শুরু হতেই। তার পাশে রয়েছেন তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এবং জয় গোস্বামীর আইনজীবীরা, অর্থাৎ ৩৬ নম্বর এবং ৩৭ নম্বর কেস, এই দুটো কেসের আইনজীবীরা তারা সামনের সারিতে চলে এসছেন এবং তারা তাদের বক্তব্য পেশ করছেন যে এই গোটা বিষয় নিয়ে তাদের কি বক্তব্য। যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পিটিশনটা সুপ্রিম কোর্টের সামনে করেছেন, যে পিটিশনের ওপর ভিত্তি করে আজকের এই মামলার শুনানি হচ্ছে, তাতে মূলত কি দাবি রয়েছে। তাতে মূলত দাবি রয়েছে যে ২০০২ সালের ভোটার তালিকার মাধ্যমে যদি ম্যাপিংয়ে কোথাও সমস্যা হয়ে থাকে, সেইখানে যদি কোনো ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এখানে নিয়ে এসে তাকে তালিকা থেকে সরানোর চেষ্টা হয়, তাহলে সেটা যাতে না হয়। তাদের যে ভুল ত্রুটি হয়েছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো হয়েছে, সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেওয়া হোক। এবং এখানে যে প্রায় ৭০ লক্ষ নাম রয়েছে, অসঙ্গতি রয়েছে, বানান ভুলের জন্য বা বানানের পার্থক্যের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, সেইগুলো যে সমস্ত রেকর্ড অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ যার হাতে যা ডকুমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, সেই ডকুমেন্টের ভিত্তিতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো রয়েছে সেগুলো সংশোধন করে দেওয়া হোক। তারপরে কি দাবি রয়েছে নির্বাচন কমিশন এইটা স্পষ্টভাবে ভোটারদেরকে জানিয়ে দেয় যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে তার নাম রাখা হয়েছে, কেন নাম রাখা হয়েছে, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনানির জন্য তাকে কি করতে হবে। অর্থাৎ ভোটারদের কাছে একটা স্পষ্ট বার্তা দেওয়া হোক কেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে একজন ভোটারের নাম রয়েছে, এবং সেই নাম সংশোধনের ক্ষেত্রে যে শুনানি হবে সেই শুনানিতে কি করতে হবে, এর একটা স্পষ্ট নির্দেশনামা সেটা ইলেকশন কমিশন দিক, এবং কি কারণে কাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রাখা হয়েছে সেটা নির্বাচন কমিশন স্পষ্ট করে বলুক। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পিটিশন, তাতে এই দাবিটা করা হয়েছে। যে সমস্ত মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিটিশনে দাবি করছেন যে এদের বৈধ অনুমতি ছাড়াই এদেরকে নিয়োগ করা হয়েছে। এরা ইআরওদের কাজে হস্তক্ষেপ করছেন, এটা তারা করতে পারেন না, ফলে এই সমস্ত মাইক্রো অবজারভারদেরকে প্রত্যাহার করা হোক, এটা তিনি পিটিশনে বলছেন। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা আরও বলছেন যে আধার কার্ড, বাসিন্দাদের স্থায়ী প্রমাণপত্র অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট, পঞ্চায়েতের ডোমিসাইল সার্টিফিকেট বা পুরসভার ডোমিসাইল সার্টিফিকেট, পরিবারের জমি বাড়ির রেজিস্ট্রেশন, সামাজিক আর্থিক বা জাতি গণনার ডেটা, সরকারিভাবে হাউস অ্যালটমেন্ট অর্থাৎ তার যদি কোনো প্রমাণপত্র থেকে থাকে তার তথ্য, এবং রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন বৈধ নথি সেগুলোকে গ্রাহ্য করা হোক। অর্থাৎ নির্বাচন কমিশনের যে তালিকা রয়েছে নথির, তার বাইরেও রাজ্য সরকারের দেওয়া বৈধ নথি সেগুলোকে গ্রাহ্য করা হোক, আধার কার্ডকে গ্রাহ্য করা হোক, স্থায়ী বাসিন্দাদের প্রমাণপত্র যেগুলো রয়েছে সেগুলোকে গ্রাহ্য করা হোক, বা পুরসভা বা পঞ্চায়েতের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো, সেগুলোকেও প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য করা হোক। এটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই পিটিশনের মাধ্যমে দাবি করেছেন।
এবং তার সঙ্গে আর কি দাবি করেছেন, তার দাবি হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এটা কেন করা হবে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে নয়, সরকারি আধিকারিকদেরকে গভর্নমেন্ট চ্যানেলের মাধ্যমে সেখানে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এই সমস্ত নির্দেশ দেওয়া হোক। অর্থাৎ রীতিমতো সরকারি কাজ যেভাবে হয়, সরকারি নির্দেশনামা জারি করে সেইভাবে নির্দেশনামা জারি করে সরকারি আধিকারিকদেরকে নির্বাচন কমিশন নির্দেশ দিক। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশন সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া বন্ধ করুক, এটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পিটিশনে বলেছেন। ফলে এই সামগ্রিকভাবে এসআইআর প্রক্রিয়া নিয়ে যে যে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ক্ষোভ প্রকাশ করছিলেন, প্রশ্ন তুলছিলেন, সেগুলোই মূলত তিনি সুপ্রিম কোর্টে যে পিটিশন ফাইল করেছেন সেই পিটিশনে বলেছেন। এখন তারই শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে এজলাসে উপস্থিত, একদম সামনের সারিতে উপস্থিত হয়েছেন তিনি। যেটা শোনা যাচ্ছে, আজকে তিনি মামলার আবেদনকারী হিসাবে নিজেও বক্তব্য রাখতে পারেন যদি সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দেয়। চোখ রাখবো খবরের দিকে। এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়, জেল মুক্তির পরে বিধানসভার জোড়া কমিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী, আবাসনের সঙ্গে অগ্নি নির্বাপন বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটি, বিধানসভার এই জোড়া কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক। এরপরে হয়তো প্রার্থীও হয়ে যাবে কটাক্ষ বিরোধী দলনেতার। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেন। কেষ্ট মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না, এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিধানসভায় তিনি কোন স্ট্যান্ডিং কমিটিতে কি পাবেন, এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এই নিয়ে দলীয় কোনো মন্তব্য কোনো অবস্থায় করব না। কোনো বিধায়ক তিনি কিন্তু এই ধরনের স্ট্যান্ডিং কমিটি যেগুলি, সেগুলোয় তিনি থাকতে পারেন। কার্যত থাকাটা অধিকার, দলমত নির্বিশেষে কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো সাংসদ, কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটি, এগুলোয় প্রত্যেকেই থাকতে পারেন। সিটিং এমএলএ হন বা সিটিং এমপি হন, তাহলে তারা যে কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটিতে এই অ্যালটমেন্টগুলো হয়েই থাকে। তার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।